স্টার্ট করি। সো আজকে আমাদের অফিসিয়ালি হচ্ছে লেকচার 9, and in today's class we will discuss about the chapter we started, that is chapter 8. It's about the money and money related যে প্রবলেম গুলো আমরা পড়ছিলাম, অর্থাৎ মানি মার্কেট নিয়ে আমরা আইডিয়া গেইন করছিলাম, সেটা নিয়ে আমরা স্টাডি করছিলাম। এবং আজকে যেটা হবে যে আমরা আমাদের ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো, এবং এটার পরে আমরা আবার হচ্ছে গিয়ে আমাদের যে পার্ট সি যেটা আছে সেটার একটা সেকশন, মানে পার্ট সির যে সেকশনটা আছে ওখানে আমরা চলে যাব। ইটস অ্যাবাউট what can I say, it's about aggregate demand and aggregate supply. So আমরা ওটা নিয়ে এরপরে হচ্ছে গিয়ে আজকে ক্লাসে স্টাডি করা শুরু করব। So before starting today's class, if you have any question regarding this thing, you can ask me. কারো যদি কোনো কোশ্চেন থাকে, যা যা আমরা স্টাডি করেছি এটার বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই। সো উই স্টার্টেড দিস চ্যাপ্টার হুইচ ইজ আমরা বলছি চ্যাপ্টার 8। সো এই চ্যাপ্টারে আমরা মেইনলি ফোকাস করে আসবো হচ্ছে কি মানি, অর্থাৎ মানিটা কি, বা মানির সাথে যে আদার্স যে এলিমেন্ট গুলো আছে এগুলো কি, এগুলো সম্পর্কে আমরা আদার্স যে এলিমেন্ট গুলো ছিল এগুলো আমরা দেখবো। দেখার পরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে স্টাডি করব। তো এখানে আমরা হচ্ছে অলরেডি মানির আইডিয়া নিয়েছি, এবার ইজ মানি। Then we find out there are 3 function, মানে এই 3টা ফাংশন ছাড়া আমি কোনো কিছুকে অ্যাকচুয়ালি মানি বলে ডিফাইন করতে পারবো না, এরকম একটা বিষয় আছে। তো ফাংশন গুলো দেখেছি যে কি কি কন্ডিশন গুলো থাকবে, লাইক মিডিয়াম অফ এক্সচেঞ্জ, দেন ইউনিটস অফ অ্যাকাউন্ট এন্ড স্টোর অফ ভ্যালু, এইভাবে আসছে। তো এইখান থেকে এই 3টা ফাংশন ফুলফিল করে আমরা সেটাকে মানি হিসেবে ডিফাইন করেছি, সেটাকে হচ্ছে গিয়ে মানি হিসেবে ডিফাইন করেছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা আসলাম হলো টাইপস অফ মানিতে। এখানে আমরা দেখলাম যে দেয়ার আর 2 টাইপস অফ মানি, M1 and M2। আমরা এখানে হচ্ছে গিয়ে আমাদের পড়াটা শেষ করেছিলাম, এরপর আমরা আসলে যাই নাই। তো আজকে আমরা এটাই দেখবো যে হোয়াট ইজ M1 and M2 টাইপস অফ মানি। আফটার দ্যাট আমরা যেটাতে যাব, দ্যাট ইজ আমরা ফাইন্ড আউট করবো যে হোয়াই সাম like some papers issued by the financial institute like bank or leasing. So and those paper like credit card, debit card or bank check, they are not actually treated as money. Why? মানে এগুলাকে আমি কখনোই মানি বলে ট্রিট করতে পারছি না। তো কেন এই জিনিসটা হচ্ছে, এটা নিয়ে আমরা স্টাডি করব। আফটার দ্যাট আমরা ডিপোজিটরি ইনস্টিটিউট গুলো সম্পর্কে জানবো। ডিপোজিটরি ইনস্টিটিউট আমরা পড়তে পড়তে জেনে যাবো যে হোয়াট আর দ্য ডিপোজিটরি ইনস্টিটিউট। দেন ফাইনালি ডিপোজিটরি ইনস্টিটিউটের মধ্যে আমাদের 2টা ডিপোজিটরি ইনস্টিটিউট আছে যেটা সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি খুব ভালোভাবে জানতে হবে। ওয়ান ইজ কমার্শিয়াল ব্যাংক, অ্যানাদার ওয়ান ইজ সেন্ট্রাল ব্যাংক যেটাকে বলে। তো এই 2টা ব্যাংকের ফাংশন আমরা পড়বো। এখানে একটু বলে দিই, দিজ আর ওপেন সোর্স, অর্থাৎ ডিপোজিটরি ইনস্টিটিউটের জন্য আমরা যা যা পড়বো সেগুলো হচ্ছে গিয়ে ওপেন সোর্স। অর্থাৎ আমি চাইলে অনলাইন থেকে, বরঞ্চ বই এটার কন্টেন্টটা ভালো নাই, এজন্যই বললাম যে বই এটার কন্টেন্টটা ভালো না। আর এই একটা কন্টেন্টের জন্য আমি ম্যানকির বইটা আসলে আপনাদেরকে রেফারেন্স হিসেবে দিতে চাচ্ছি না। তো ওখানে হচ্ছে গিয়ে আপনারা এটা পাবেন, ম্যানকির বই এটা হলো পাওয়ার কথা, অথবা আমি এটাকে বলছি যে এটা ওপেন সোর্স। এই রিলেটেড মানে এই রিলেটেড ইনফরমেশন বা এই রিলেটেড থিং হচ্ছে কি অনেক বেশি আপনি গুগলে পাবেন, এটাই বলতে চাচ্ছি। তো ওটা ওখানে দেখবেন, মানে ওখানে দেখে ওখানে এটা পাবেন, এটাই হলো বিষয়। তো চলে যাই আজকের টপিকে। সো আমরা প্রথমে যেটা দেখবো যে there are 2 types of money. Maybe if someone ask you what are the types of money, you can say ma'am, money is 2 types. One is paper note and মানে paper note and coins. So basically that's another classification of money. In economics, or when we talk about the financial term, money actually 2 types. One is currency, another one is I can say deposit. আমি যদি এটাকে মানে আমি যদি মানিটা কি দিয়ে ক্রিয়েট হচ্ছে আমি সেখানে আসি, যদি মানে আমি যেটাকে বলতে চাচ্ছি যে ধরেন একটা মার্কেটের ইন টোটাল যে মানিটা আছে সেটাকে যদি আমি কি দিয়ে ক্রিয়েট হচ্ছে সেটাকে আমি যদি ফাইন্ড আউট করতে যাই, in that cases it's actually consist of 2 types. One is currency, another one is deposit. আমরা কারেন্সি এবং ডিপোজিট এই দুইটা দিয়ে আমরা হচ্ছে কি মানিটাকে
ডিফাইন করতে পারবো বা মানিটাকে এখান থেকে পাবো। এই দুটা বিষয় মানে এই দুটো জিনিসকে অ্যাডজাস্ট করলে আমরা মানিটা পাবো, এটাই বলতে চাচ্ছিলাম। So currency কি? Currency means any kind of coins and paper notes held by individual firms. I mean consumer and producer, that's called currency. অর্থাৎ আপনি ইনভেস্টমেন্টের জন্য আপনার কাছে থাকুক, পার্সোনাল কনজাম্পশনের জন্য আপনার কাছে থাকুক, তো সেটার জন্য যে ইয়াগুলো থাকবে মানে যে নোটস এন্ড কয়েন থাকবে সেগুলোকে আমরা বলছি হচ্ছে কি কারেন্সি। এন্ড ডিপোজিট কি বলছে? ডিপোজিট বলছে যে আমরা যে এই যে কয়েন্স বা নোটস এর কথা যাই বলি না কেন, এগুলো মানে ডিপোজিটরি ইনস্টিটিউট। এখন আপাতত যেটুকু বুঝার সেটা বুঝেন হচ্ছে গিয়ে ব্যাংক বা আদার্স, এগুলোতে হচ্ছে গিয়ে যখন আমরা সেভ করে রাখি সেটাকে হচ্ছে গিয়ে সেটাকে সেভ করে রাখি সেটাকে আমরা হচ্ছে গিয়ে বলছি আপনার ডিপোজিট। অর্থাৎ আমরা যে টাকাটা হাতে হোল্ড করছি না, আমি অ্যাজ এ কনজিউমার বলি বা অ্যাজ এ প্রোডিউসার বলি, আমি যে টাকাটা হাতে হোল্ড করছি না সেটাকে হচ্ছে গিয়ে আমরা বলবো আপনার, যে টাকাটা আমরা হাতে হোল্ড করছি না সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে মানে সেটাকে আমরা হচ্ছে গিয়ে বলছি ডিপোজিট। এবার আসি যে এখন অফিসিয়াল মেজারমেন্ট অফ মানি, অর্থাৎ অফিসিয়ালি আমরা যখন আসলে টার্ম গুলো নিয়ে কাজ করে থাকি বা বেসিক্যালি আমরা যখন ইকোনমিক টার্ম গুলোতে কাজ করবো, আমরা নিজেরাও, যেমন আমি যখন মাইক্রো ইকোনমিক সরি মাই মিস্টেক ম্যাক্রো ইকোনমিক থিওরি যে কোর্স গুলো করতাম, ওখানে আমরা যখন মানি বা মানি রিলেটেড যে ফাংশন গুলো আমরা ডিরাইভ করতাম, সেখানে কিন্তু আমরা মানি রিলেটেড ফাংশন গুলো যে ডিরাইভ করতাম সেখানে যে আমরা যে টাইপস অফ মানিতে যেতাম সেখানে হচ্ছে কি M1 M2 এই টাইপস গুলো চলে আসতো, যে M1 মানি M2 টাইপস অফ মানি এই জিনিসগুলো ওখানে আসতো। তো এই ওয়াইজ আমি যদি যাই, এখানে আসলে মানি থ্রি টাইপস M1 M2 and M3। আই ডোন্ট নো ওয়াই এখানে দে ডোন্ট মেনশন M3 টাইপস অফ মানি। ওটা আসলে মানে লার্জ লেভেলে আমাদের লাগে, তো এই জন্য হয়তো এটা এখানে মেনশন করে নাই, এখানে হচ্ছে কি মেনশন করে নাই। তো তারপরে এই জন্য হচ্ছে আমরা এখানে যেটা মেনশন করা আছে আমরা সেটাতেই যাব। তবে এটাকে যদি আমাকে বলে মোর স্পেসিফিকলি, এটা থ্রি টাইপস হবে, M1 M2 and M3, এটাই বলতে চাচ্ছিলাম। সো এই হলো বিষয়। তো চলে যাই, হোয়াট ইজ M1 টাইপস অফ মানি। M1 ছবিটা দেখলে আমাদের জন্য ইজি হবে, যেন ছবিটাই মেনশন করছি, মানে ছবিটা দেখেই আমি বোঝাচ্ছি, আদারওয়াইজ এখানে ডেফিনেশন আছে। জি আব্দুল্লাহ আল মামুন বলেন। ম্যাম, যদি কোশ্চেন এক্সামে কোশ্চেন হয় যে মানে কত প্রকার, তাহলে আমি 3 প্রকার দিব না 2 প্রকার দিব? 2 প্রকার দিবেন, বইয়ে এটা 2 প্রকার দেওয়া আছে, তো এটাতেই যাবেন। বাট বিষয়টা যেটা যে এটা আসলে 3 প্রকার, M3 টাইপস অফ মানিও আছে, তো এটা এখানে মেনশন করা নাই। তো যেহেতু নাই, আমি যেহেতু রেফারেন্স এটাই ফলো করছি, তো এইটাতেই আমি থাকবো, এটাই বলছিলাম। ওকে ম্যাম। তো যেটাতে যাচ্ছিলাম, ফার্স্ট টাইপ যেটাকে আমরা পেলাম সেটা হচ্ছে M1 মানে, এটা আমরা হচ্ছে যেটাকে বলে যে এখান থেকেই পড়বো, মানে ক্লাসিফিকেশনটা থেকে, মানে এখানে ছবিটা থেকে আমাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি হচ্ছে গিয়ে এখান থেকে পড়তে বললাম। তো M1 টাইপ অফ মানি, এটাকে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমরা M1 টাইপ অফ মানির মধ্যে প্রথমে দেখেন ওনারা কি আনছে, সেটা হচ্ছে গিয়ে যে কারেন্সি এন্ড ট্রাভেলার চেক। সো কারেন্সি তো বুঝলামই, যে অল পেপার নোটস এন্ড কয়েন, এই ব্লু শেডেড এরিয়া, দিস আর দ্য পেপার নোটস এন্ড কয়েন। সো দিস আর আন্ডার M1 টাইপ অফ মানি। দেন আসছে হচ্ছে গিয়ে ট্রাভেলার চেক। অনেক সময় ব্যাংক থেকে যেটা হয়, মানে ব্যাংক না বলে এখন আমরা ডিপোজিটরি ইনস্টিটিউট বলি, সো ডিপোজিটরি ইনস্টিটিউট থেকে যেটা হয় যে কিছু কারেন্সি আমাদের, মানে সরি মাই মিস্টেক, একটা পেপার ইস্যু করে। এই পেপারটা ইটস ওয়ার্ক লাইক অ্যাজ এ মানে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ফর এক্সাম্পল, আমার কাছে যদি আমি মানে আমার কাছে যদি ধরেন সাপোজ যেটাকে বলা যায় যে ওই ট্রাভেলার চেক থাকে, সাপোজ আমি এখন ইউএসএ চলে গেলাম, আমি ওই কারেন্সি হোল্ড না করলেও ওই ট্রাভেলার চেকটা যে কোনো ডিপোজিটরি ইনস্টিটিউটে, ব্যাংক হোক বা নন কমার্শিয়াল যে মানে নন সরি নন উল্টা উল্টা বলছি নন ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউট গুলো আছে, ওগুলোতে যদি আমি হচ্ছে গিয়ে আমি ওগুলো ডিপোজিট করি, আমি হচ্ছে গিয়ে পেয়ে যাব, মানে যেটাকে বলা যায় যে আমি তখন
ওই যে ট্রাভেলার চেকের এগেনস্টে যে টাকাটা আমি এখানে ডিপোজিট করেছিলাম বাংলাদেশে, ধরেন সাপোজ আমি একটা ট্রাভেলার চেকের এগেনস্টে $200 হচ্ছে গিয়ে ডিপোজিট করেছিলাম। তো ওখানে হচ্ছে গিয়ে তখন আমি ঠিক ওই আমি কিন্তু এই টাকাটা ক্যারি করি নাই। আমি যখন ওখানে যাব তখন হচ্ছে গিয়ে আমরা আমরা তখন দেখব যে আমরা কিন্তু ওখানে যেটাকে বলা যায় যে আমি ওখানে যে আমার এই ঠিক আমার টাকাটা ক্যারি করতে হচ্ছে না, জাস্ট এই পেপারটা আমি মানে কোন একটা ওই যে বললাম যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে যাব এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা এটাতে এখানে যেটাকে বলা যায় যে আমরা ওখান থেকে এটার হচ্ছে গিয়ে আমি এটার ইয়েটা পেয়ে যাব, অর্থাৎ আম আমার যে টাকাটা ছিল ওটার এগেইনস্টে সেটা পাবো। এটাকে বলে ট্রাভেলার চেক। এটা হচ্ছে সেফ। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ট্রাভেল করছি, আমি টাকা ক্যারি করতে চাচ্ছি না, বা অনেক সময় এমন হতে পারে যে আমি মানে আমার যেটা হচ্ছে যে আমার হয়তো দরকার হলে আমি টাকাটা ইউজ করবো, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে অনেক সময় থাকে বাইরে গেলে, যে আমি সব টাকা ইউজ করতে চাচ্ছি না। কারণ ওখানে সাপোজ ধরেন আপনি এখন দেশের বাইরে গেলেন, ওখানে তো এরকম না যে আপনার প্রবলেম হলো আপনি কাউকে ফোন করলেন আপনাকে টাকা ট্রান্সফার করে ফেলতে পারবে, এরকম কিন্তু সিচুয়েশনটা ওখানে নাই। ওখানে যেটা যে আপনি যা নিয়ে যাবেন সেটাই, ওখানে তো আপনার নিজের দেশ না, পরিচিত কেউ নাই। তো সেই ক্ষেত্রে আমরা সিকিউরিটি মানি হিসেবে অনেক সময় এরকম কিছু চেক ক্যারি করি। তো সেটাকে আমরা ট্রাভেলার্স চেকের মধ্যে আনতে পারি, মানে আমি এখানে সিকিউরিটি মানি হিসেবে এটাকে ক্যারি করছি যে আমার সাথে এই টাকাটা আমি হলো মানে যেটাকে বলা যায় যে মানে আমি যেটাকে বলবো যে এই টাকাটা আমি ক্যারি করছিলাম, বাট আমি এটাকে হচ্ছে গিয়ে সেন্ড করি নাই। মানে তখন আমি এখানে হচ্ছে গিয়ে আমি এই ট্রাভেলার্স চেকটা আমি এখানে মানে এটা ভাঙছি, এরকম একটা পারপাসে ইউজ করছি। যেমন আমাকে যদি বলেন আমি বাহিরে গেলে ট্রাভেলার্স চেক আমি ওইভাবে নিয়ে যাই না, কিন্তু আমি আমার ক্রেডিট কার্ডটা ক্যারি করি। ক্রেডিট কার্ডটাও ইটস টাইপ অফ ট্রাভেলার চেক, ওয়ার্ক অ্যাজ এ ট্রাভেলার চেক when you move to abroad, ভিজিট পারপাস হোক বা যে পারপাসে হোক। কারণ হচ্ছে আমার ক্রেডিট কার্ডে আমি তখন ওই যে যেটা করি, যে যেটাই বললাম যে আমি এখান থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের ব্যাংকে এন্ডোর্স করে যাচ্ছি কিছু টাকা। টাকা তো না, এটা ইন্টারন্যাশনাল কারেন্সিতে এন্ডোর্স করতে হয়, লাইক ডলারে এন্ডোর্স করে যাচ্ছি। তো সেই এন্ডোর্সমেন্টটা আমার যখন দরকার হচ্ছে আমি ওখানের যেকোনো একটা আমাকে ইভেন ব্যাংকেও যেতে হয় না, এই জন্য ওই জন্যই বললাম যে ক্রেডিট কার্ডে আমি এটা ইয়ে করি, কারণ নাহলে ট্রাভেলার্স চেক নিলে আমাকে ব্যাংকে যেতে হবে। তো ক্রেডিট কার্ডে যেহেতু এন্ডোর্স করা থাকে, ওদের যারা হচ্ছে গিয়ে আপনার মানে যাদের সাথে ওদের হচ্ছে গিয়ে লিয়াজো আছে, ওদের যেকোনো ব্যাংকের বুথ থেকে, এটিএম বুথ থেকে আপনি তখন এই টাকাটা উইথড্র করতে পারবেন। সাপোজ আমি ওটাও দেখি না, কাজে আমার তো এটাও দেখা দরকার নেই যে কোন ব্যাংকের সাথে আমার ব্যাংকের ফরেন কোন ব্যাংকের সাথে অ্যাকচুয়ালি আমার ব্যাংকে কানেকশন আছে, তার বুথে আমি আসলে উইথড্র করবো। এটা আমি আরো সিম্পলি যে ওয়েতে দেখি সেটা হচ্ছে গিয়ে যে আমার কার্ডটাকে ধরেন সাপোজ আমার কার্ডটা যদি ভিসা হয়, আমি যেখানে ভিসার উইথড্র করার জন্য সেখান থেকে ভিসা থেকে উইথড্র করি। যেখানে হচ্ছে গিয়ে আপনার মাস্টার কার্ডে উইথড্র করা যায়, মাস্টার কার্ড থেকে উইথড্র করব, বা আমি যদি এমএক্স হোল্ড করি মানে এমএক্স এর, এইভাবে আমি জিনিসটা সাধারণত উইথড্র করে নিই। তো এটা হচ্ছে এগুলা বিভিন্ন মানে এগুলো মানে টাকাটার একটা ফর্ম। সো এটাই বলছিলাম এগুলো M1 টাইপস অফ মানির মধ্যে পড়বে। সেকেন্ড যেটা মানিটা পড়বে সেটা হচ্ছে কি চেকিং ডিপোজিট। চেকিং ডিপোজিট and any kind of commercial bank and savings uh, institute and a loan associate. So it means actually that money you are going to deposit মানে জমা দিচ্ছেন any kind of commercial bank, savings ডিপোজিট বলতে আমরা অনেক সময় যে সঞ্চয়পত্র টাইপের যেগুলা আছে ওগুলোকে বুঝি, যে যেখানে আমি আমার মানে সেভ করছি ওটা। এবং হচ্ছে কি লোন অ্যাসোসিয়েট, আমরা অনেক সময় কমার্শিয়াল ব্যাংক না, আমরা নর্মাল হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট থেকে আমরা অনেক সময় টাকা লোন করে থাকি, তো ওগুলোকে আমরা লোন অ্যাসোসিয়েট বলে থাকি। লিজিং গুলো কিন্তু এই হিসেবে কাজ করে, দেয়ার মানে সেখানে আপনি কিন্তু আসলে টাকাটা ডিপোজিট করছেন, মানে টাকা সরি মাই মিস্টেক, ওখানে টাকা ডিপোজিট করছেন না, ওখান থেকে আপনি জাস্ট ওদের অ্যাক্টিভিটিসটা এরকম, আপনি ওখান থেকে লোন নিচ্ছেন। তো যখন ওই কাজগুলো যখন মানে যাবেন ওগুলোকে হচ্ছে গিয়ে আমরা এখানেও আমি যে টাকাটাকে আসলে হোল্ড করছি সেটাকে আমি M2 টাইপস অফ মানি, M1 টাইপস অফ মানির মধ্যে নিয়ে আসছি। দেন আসি হচ্ছে গিয়ে M2 টাইপস অফ মানি। M2 টাইপস অফ মানি আবার কি, যে সরি আমি এটা মার্ক করে ফেলেছিলাম। M2 টাইপস অফ মানিটা আবার কি, যে M2 টাইপস অফ মানি হচ্ছে কি M1 টাইপস অফ মানিকে
হোল্ড করে অর্থাৎ ওকে ক্যারি করে দেন আরো কিছু টাইপস আছে যেটা সহ আমরা M2 টাইপস অফ মানি পাবো। সো M2 টাইপস অফ মানির মধ্যে প্রথমে আসবে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু রিকোয়েস্ট করব খাতা নিয়ে বসি, দিয়ে আজকে লেকচারের উপর টাইটেল দিয়ে টাইপস অফ মানি। একটু সময় দিচ্ছি, খাতা নিয়ে আসেন, 30 সেকেন্ডের মধ্যে টাইম দিচ্ছি, পেন এন্ড পেপার নিয়ে বসেন সবাই। লেখার জায়গা আছে, লিখতে হবে। তো টাইপস অফ মানি টাইটেল দিয়ে হচ্ছে কি আমরা প্রথমে লিখি M1 দিয়ে যে 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 টু টাইপস আমি লিখলাম এখানে, মানে লিখলাম বলতে বইয়ে যেটা আছে সেটুকু আমরা লিখে ফেলি, লিখলেই মনে থাকবে। এরপরে চলে আসি হচ্ছে কি M2 টাইপস অফ মানি। তো M2 টাইপস অফ মানিতে আমার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কি আমরা M1 টাইপকে টাচ করে আসবো, M1 কে আমরা এখানে অ্যাড করলাম। M1 কে এখানে অ্যাড করার পরে এটার সাথে হচ্ছে গিয়ে আমার প্রথম যে টাইপটা আসবে সেটা হচ্ছে কি সেভিংস ডিপোজিট, অর্থাৎ আমি ব্যাংকে যে মানে সরি মাই মিস্টেক, টাইম ডিপোজিট যেটাকে আমি বলছি প্রথম এটা আসে। টাইম ডিপোজিট হচ্ছে আমরা একটা টাইম ফ্রেমের জন্য যে ডিপোজিট গুলো করে থাকি, এবং স্পেশালি ফর লং টার্ম, এবং যখন তখন এটাকে উইথড্র করা যায় না এরকম একটা কন্ডিশন থাকে, সেগুলোকে আমরা টাইম ডিপোজিট বলি। ফর এক্সাম্পল আমি গভর্নমেন্ট যে সেভিংস সার্টিফিকেট গুলো আছে দে আর ট্রিটেড অ্যাজ টাইম ডিপোজিট। তো ওগুলোকে হচ্ছে কি আমি এখানে প্রথমে অ্যাড করব। দেন হচ্ছে গিয়ে আমি যেগুলাকে বন্ড গুলো যেগুলো বলে কমার্শিয়াল বন্ড গুলো, সেগুলোকে আমরা হচ্ছে কি এখানে সেভিংস ডিপোজিট হিসেবে এখানে অ্যাড করব। করার পরে হচ্ছে গিয়ে সেভিংস ডিপোজিট হিসেবে এখানে অ্যাড করব। তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব হচ্ছে গিয়ে সো এটাকে টাইম ডিপোজিট হিসেবে অ্যাড করব। তারপরে যে M2 টাইপের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে সেভিংস ডিপোজিট। সেভিংস ডিপোজিটটা হচ্ছে গিয়ে মানে আমি যেমন সঞ্চয়পত্রটা এক্সাম্পল দিলাম কারণ এটা একটা টাইম ফ্রেম ধরে আমার এটা এখানে টাইম ফ্রেমটা বোঝাতে আমার সুবিধা হয়। ঠিক একইভাবে আমি যদি কমার্শিয়াল ব্যাংকেও চিন্তা করি, কমার্শিয়াল ব্যাংকে ডিপোজিট মানে কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট ছাড়া আমরা দেখা যায় যে ওই যে যেটাকে আমরা বলে থাকি যে ফিক্সড ডিপোজিট, মানে ফিক্সড একবারে ডিপোজিট করার একটা বিষয় থাকে যেটা কিন্তু যখন তখন উইথড্র করা যায় না, এগুলো আবার সেভিংস ডিপোজিটের আন্ডারে চলে আসে। মানে এবং এখানে আমরা লার্জ অ্যামাউন্ট অফ মানিটাকে সাধারণত ডিপোজিট করে থাকি, তো সেটা দিয়ে সেভিংস ডিপোজিটের আন্ডারে আসবে। আফটার দ্যাট আমরা পাবো হচ্ছে গিয়ে মানি মানি মার্কেটে যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বা আদার্স যে ডিপোজিট গুলো আছে সেখানে আমরা হচ্ছে গিয়ে ইয়াতে আনবো এই। সো মেইন কথা হচ্ছে কি M1 টা বোঝার উপায় হলো M1 একদম লিকুইড মানি যেটা আমার হাতে আছে সেটা, এটাই আসলে M1, মানে যেটাকে যখন তখন আমি এটাকে টাকাতে ট্রান্সফার করতে পারবো, অথবা এটা মানে মানে কারেন্সিতে ট্রান্সফার করতে পারবো, অথবা কারেন্সি ফর্মেই আছে, মানে বলতে চাচ্ছি যে যখন তখন এটাকে আমি স্পেন্ড করতে পারবো, মানে লিকুইড হিসেবে আমার হাতে আছে। যেমন দেখেন আপনার অ্যাসেট থেকেও কিন্তু আপনি মানি পেতে পারেন, বাট ইটস ইটস নট লিকুইড, মানে আপনি যখন তখন ওখান থেকে মানিটা পেতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে যে অ্যাসেটটাকে আপনার উইথড্র করতে হবে, কারো কাছে সেল করতে হবে, দেন আপনি হচ্ছেন গিয়ে যেটাকে বলা যায় যে আপনি হয়তো সেখান থেকে আপনার এটার যে ভ্যালু সে ভ্যালু সমান আপনি হচ্ছেন কি টাকা পাবেন। তো এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে ইটস নট লিকুইড থিং। তো M1 টাইপে যেটা হবে যে আমরা লিকুইড মানি গুলো পাবো, আর M2 তে হচ্ছে গিয়ে M1 কে তো ধরবে লিকুইড, এন্ড লিকুইড ছাড়া যেগুলো আছে সেগুলো সবই M2 তে চলে আসে। সো এগুলো আমরা কি লিখেছি? জি ম্যাম। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে why credit card or you can say traveler's check, any kind of check, they are not treated as money, এগুলোকে আমরা কোনোভাবে মানি হিসেবে কাউন্ট করতে পারি না। ঠিক আছে, তো কেন এগুলোকে মানি হিসেবে আমরা কাউন্ট করি না? আমি লাস্ট ক্লাসে এটা নিয়ে কথা বলছিলাম। মানির যে তিনটা ফাংশন আছে, মানে আমরা যে ফাংশন যদি ভুলে যাই আরেকবার একটু দেখে আসি, মানির যে তিনটা ফাংশন আছে, একটাকে বলছিলাম হচ্ছে গিয়ে প্রথম যে ফাংশনটা আমাদের বলে যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট অ্যান্ড স্টোর অফ ভ্যালু। সো ক্রেডিট কার্ডের কথা চিন্তা করেন তো, প্রথম মিডিয়াম অফ এক্সচেঞ্জ মানে ইটস মানে ইটস ওয়াইডলি অ্যাকসেপ্টেবল একটা থিং হতে হবে, লাইক ইফ ইউ offer it to a grocery shopkeeper, he will accept that, or if you offer it to a departmental store, they will accept that, or if you offer it to a multinational company, wherever you want, whatever goods and services you want to consume, when you are going to offer that, they're going to accept that.
That thing called is that's characteristics called medium of exchange. So ক্রেডিট কার্ড আপনি যদি কাউকে অফার করেন, সবাই কি এটা অ্যাকসেপ্ট করবে? নো ম্যাম। একটু নোটিস করে দেখেন আপনি, হ্যাঁ আপনি হয়তো বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরে গেলে দে উইল অ্যাকসেপ্ট ইউর ক্রেডিট কার্ড, বাট আপনি আপনার বাসার পাশে গ্রোসারি থেকে 2টা আলু কিনে নিয়ে আসবেন, অ্যাকসেপ্ট করবে? আপনার মাস্টার কার্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড যেটা অ্যাকসেপ্ট করে, উনি কি এটা অ্যাকসেপ্ট করবে? ওনাকে দিলেন, দিয়ে বললেন যে মামা ধরো আলুর কেজি হচ্ছে কি 20 টাকা দাম আসছে, 20 টাকা জায়গায় তুমি আমার ক্রেডিট কার্ড থেকে 40 টাকা কেটে নাও, তাও তুমি এই টাকাটা নাও, হবে? সো ক্রেডিট কার্ড মানে আমার প্রথম ফাংশনটাই সার্ভ হলো না। আচ্ছা, সেকেন্ডটা আসলে হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট, যেটা হচ্ছে কি আমরা মেজার করে, হ্যাঁ এটা ভ্যালু মেজার করে, সেটা আমি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারি, এটা সমস্যা না। কিন্তু আমার তো ফার্স্ট ক্রাইটেরিয়া ফুলফিল করেনি, এবং আমরা যেটা জানি যে তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে, এন্ড স্টোর অফ ভ্যালু এটাও সে হচ্ছে গিয়ে ফুলফিল করছে। বাট আমার প্রথম ক্রাইটেরিয়া না, মেইন কথা, যদি থার্ড ক্রাইটেরিয়াটাও ফুলফিল না করতো আমি কিন্তু সেটাকে মানে বলতে পারতাম না। ইন দ্য সেম ওয়ে, সেম থিং ফর দা চেক, ব্যাংক চেক যেগুলাকে আমরা বলছি, যে ব্যাংকের চেক গুলো আমরা দেখা যায় যে একসেপ্টেবল না, একসেপ্ট করে না। তো আমরা কিন্তু ওটাকেও মানি হিসাবে ট্রিট করতে পারছি না। এবার আসি, ধরেন সাপোজ আপনার কাছে আপনার পেনটা আছে, ইউর পেন ইজ নট সার্ভ অ্যাজ মানি, ওয়াই? এখন দেখেন, প্রথম যে ক্রাইটেরিয়াতে এটা আটকে যাবে, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, আমি আচ্ছা ধরলাম যে এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। আপনি দোকানে গেলেন, দোকানদারকে বললেন যে মামা আমার কাছে একটা কলম আছে, এটার এগেনস্টে আমাকে 2টা আলু দাও, দিয়ে দিল। সেকেন্ড যেটা আসলো সেটা হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট, মানে যেটা দিয়ে আমরা আসলে ভ্যালু মেজার করি। এখন দেখেন তো, আপনি বললেন যে আপনি গ্রিন ইউনিভার্সিটিতে এসে বললেন যে আপনি এই সেমিস্টার কন্টিনিউ করতে চান, এই জন্য আপনি হচ্ছেন কি 10টা কলম দিবে। তো এই সেমিস্টারে আপনি যে কন্টিনিউ করতে চাই, মানে ইউ ওয়ান্ট টু গেট দ্য সার্ভিস ফ্রম হিয়ার, সো এই সার্ভিসটা না দিয়ে আপনি 10টা কলম অফার করছেন, ওনারা এই 10টা কলমের এগেনস্টে আপনাকে এই সার্ভিসটা দিতে ইন্টারেস্টেড হলো না, তাহলে এটাকে কি আপনি মানে মানে কারণ হচ্ছে কি ওনারা বললো যে আপনি যেই টা অফার করছেন, যতটুকু হচ্ছে গিয়ে মানে যতটুকু অফার করছেন সেটা আসলে, আমি যদি আপনাকে এইভাবে বললো যে আপনার যদি টিউশন ফির সাথে আমি কম্পেয়ার করি, এই পেনটা দিয়ে আসলে এটার মেজার করা যায়। আপনি বললেন যে এটা খুব দামি পেন, বিদেশ থেকে আমদানিকৃত, আপনি একসেপ্ট করেন, তো ওনারা বললো যে না, তাও একসেপ্ট করা পসিবল না। তাহলে এইভাবে যদি হয়, মানে এখানে কি হচ্ছে যে আসলে আপনি যে গুডসটা বা সার্ভিসটা কনজিউম করতে যাচ্ছেন, সেটার ভ্যালুটা আপনি যেই গুডস বা মানে আপনি যে থিংটা অফার করছেন সেটার এগেইনস্টে সেটা ভ্যালুটা মেজার করা যাচ্ছে না, তখন কিন্তু এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আমার সেকেন্ড যে ইউনিটস অফ অ্যাকাউন্ট, সেই ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করে, সো ইটস নট অ্যাকচুয়ালি ট্রিটেড অ্যাজ মানি। ওকে, থার্ড যেটাকে বললো স্টোর অফ ভ্যালু, আপনি 10টা কলম কিনে রাখলেন, ওই যে মানির কথা যেটা বলেছেন, যে মানি 100 টাকা মিনস 100 টাকাই, $100 মিনস $100, 1 ইয়ার পরেও $100 $100ই থাকবে, এটা $10 হয়ে যাবে না। বাট আপনি একটা পেনে আপনি স্টোর করলেন, যে আপনি আপনার কাছে যা ডিপোজিট ছিল সেগুলোতে আপনি অনেকগুলো পেন কিনে এনে রেখে দিলেন, সো পেনের এখন যা ভ্যালু আফটার 1 ইয়ার, সেটার কি সেম ভ্যালু থাকবে? ভ্যালু কি ফল করতে পারে না? নো ম্যাম। করতে পারে ম্যাম, বাট পেন তো সবসময়ের জন্য দাম একই থাকে মেবি। আচ্ছা, পেনে বাদ দেন, আপনি হচ্ছেন গিয়ে ওটা কিনে রাখলেন, হলো অনেকগুলো মানে চাল কিনে রাখলেন, রাইসে ডিপোজিট করলেন, হবে? এখন ধরেন যে যেটা কিনে রাখলেন ওইটা 1 বছর পরে ওইটার ভ্যালু সেম থাকবে? নো ম্যাম। নো ম্যাম। তো দেখা যাচ্ছে মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসে আমরা সাধারণত যদি ইনভেস্ট করে থাকি, ওটার ভ্যালুটা, পেনের কথা যিনি বলতে যে ভ্যালু সেম থাকবে, আই এম সরি টু সে ভ্যালু সেম থাকে না, কারণ দেখা যায় যে পেনের ডিউরেবিলিটি কমে যায়, হয়তো পেনটা দিয়ে আপনি যে পরিমাণ লিখতে পারতেন, অর্থাৎ এটার তো আহ আপনাকে সার্ভিস দিতে হবে, সেই সার্ভিসটা আপনি পেন থেকে পাচ্ছেন না, তো তাহলে আপনি তখন এটাকে কিভাবে আসলে আহ যেটাকে বলা যায় সেলেবল একটা প্রোডাক্ট হিসেবে রাখবেন, তো এটাকে আপনি তখন আসলে মানি হিসেবে ট্রিট করতে পারবেন না। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমি যদি চেকের কথা বলি বা ক্রেডিট কার্ডের কথা বলি, এগুলো আসলে মানি হিসেবে ট্রিটেড হয় না, মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো মানি হিসেবে ট্রিটেড হয় না, কোনো না কোনো ফাংশন আমার ফুলফিল করতে পারে না, যখনই ফুলফিল করতে হবে তখন সেটাকে আমরা মানি বলবো। আচ্ছা, এখন আসি, একই কথা, ডিপোজিটকে আমরা মানি বলছি বাট চেকটা মানি না,
চেকস আর নট, এই যে এখানে যে সেকেন্ড কোশ্চেনটা বলছে ডিপোজিট মানে কি, ওই যে বললাম যে ব্যাংকে আমি যেটা সেভ করে রাখবো দ্যাটস মাই ডিপোজিট। সো ডিপোজিটটাকে ভাঙালে মানে যেটাকে বলা যায় যে মানে ডিপোজিটে আমি যেটাকে বলছি যে এটা থেকে একটা পেপার টোকেন, সেটা হচ্ছে চেক। তো ডিপোজিটটা আমি যখন করছি এর মানে হচ্ছে কি আমাকে কিছু কারেন্সি ওখানে হোল্ড করতে হবে, কারেন্সিটাকে ওখানে আমি করতে হবে, সেটাই হচ্ছে কি ডিপোজিট। আর পেপার টোকেন যেটা আমি ওই ডিপোজিটের এগেনস্টে যে পেপার টোকেন পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার চেক। তো ডিপোজিটটা যখন করছি তখন আমি কিন্তু সেখানে মানি ইনভেস্ট করছি, মানে আমি মানি ট্রান্সফার করছি, মানি দিচ্ছি, বাট এটাকে আমরা ডিপোজিট বলছি। বাট আমি চেক যখন আসলে ট্রান্সফার করছি এখানে কিন্তু মানে এখানে কোনো মানির কোনো বিষয় থাকে না, সো চেককে আমরা মানি হিসেবে ট্রিটেড করি না। আচ্ছা, এরপরে এটাই ছিল। এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে টাইপস, এরপর আমরা যেটাতে চলে যাব ডিপোজিটরি ইনস্টিটিউট। ডিপোজিটরি ইনস্টিটিউট বলতে আমার বইয়ে যেটা বলছে, আগে বইয়ের ডেফিনেশনে যাই, তারপরে হচ্ছে গিয়ে আমি যেটা বুঝি সেটাতে বলবো যে ডিপোজিটরি ইনস্টিটিউট বলছে কি ডিপোজিটরি ইনস্টিটিউট ইজ এ ফাইন্যান্সিয়াল ফার্ম দ্যাট টেক্স ডিপোজিট ফ্রম হাউসহোল্ড। কি ব্যাপার, হাইলাইট হচ্ছে না কেন? সেটা একটু হাইলাইট করে দিই, হ্যাঁ, আপনাদের দেখতে সুবিধা হবে। সো ডিপোজিটরি ইনস্টিটিউটের কথা বলছে হচ্ছে গিয়ে যে দে আর a financial firm which takes a deposit from household and firms. So আগে আসি যে what is financial firm? Firm means their producer or their supplier in any kind of economic activities. So depository institute, their financial firm, that means they will discuss or they will actually work in the financial sector. So that's why they're tagged as a financial firm. So in financial firm they take deposit মানে হচ্ছে কি তারা মানে কনজিউমার বা প্রোডিউসারদের কাছ থেকে, মানে হাউসহোল্ড এন্ড ফার্মের কথা যেহেতু বললো, তারা কনজিউমার এন্ড প্রোডিউসারদের কাছ থেকে মানি কালেক্ট করবে, দ্যাটস কল ডিপোজিট, মানিটা কালেক্ট করবে। এন্ড এখানে আর একটা জিনিস এটা মিস্টেক করে গেছে যেটা আমি বলতাম, এন্ড ডিস্ট্রিবিউট দোজ, হুইচ মিনস maybe they are offering loan or they transfer our balance. Transfer our balance means আমি এখন ঢাকায় আছি, লাইক আমার এখন টাকাটা খুলনাতে দরকার, আমি যখন তখন খুলনা থেকে টাকাটা উইথড্র করতে পারি না ফ্রম ডিপোজিটরি ইনস্টিটিউট, মানে যে কোনো ব্যাংক থেকে, আপাতত এটা চিন্তা করেন, পারবো না উইথড্র করতে। আমার ধরেন এখন টাকা আছে, আমি এখন খুলনায় চলে গেলাম, টাকাটা আমি সেভ করেছিলাম ঢাকাতে, খুলনায় চলে গেলাম, পারবো উইথড্র করতে সেই টাকাটা ওখানকার ব্যাংক থেকে? জি ম্যাম, অবশ্যই পারবো ম্যাম। বা ওই Anytime হলে হবে। ওইটার এগেনস্টে কি লোন নিতে পারবো? ওটার এগেনস্টে খুলনায় যে লোন নিতে পারবো? ধরেন আমার ব্যাংকে টাকা আছে, সাপোজ আমার সোনালী ব্যাংকে টাকা আছে, এখন আমি খুলনার একটা সোনালী ব্যাংকের ব্রাঞ্চে গেলাম, ওখান থেকে কি আমি লোন নিতে পারবো? ম্যাম লোন মেবি নিতে পারবেন। পারবো তো ম্যাম। আচ্ছা, এখানে হয়তো অনেকে ফাংশনটা জানি না, এটা একটু বলে দিই। ধরেন আপনার কোনো ব্যাংকে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সাপোজ ধরেন আমার সোনালী ব্যাংকে ব্যাংক মানে আমার অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে আমি আমার অপারেশন মানে আমি আমার যে কোনো টাইপের আমরা এখন পাবো যে ফাংশন, যেগুলো কমার্শিয়াল ব্যাংক যেগুলো আমাকে সার্ভিস দিবে, সেগুলো যে কোনো সার্ভিস আমি অ্যাভেল করতে পারবো। সো আমার যেমন আমার যেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা, ব্যাংক অ্যাকাউন্ট ধরেন আছে মিরপুর 1 নম্বর শাখায়। এখন মিরপুর আমার এরকম না যে আমার ওই টাকা ডিপোজিটও মিরপুর 1-এ যেয়ে করতে হবে, ইভেন আমার যদি লোন করা দরকার, টাকা উইথড্র করা দরকার, সেক্ষেত্রে আমার মিরপুর 1-এ ওই ব্রাঞ্চটাতেই যেতে হবে, এরকম কোনো বিষয় আমার এখানে নাই। আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যে ব্যাংক, ধরেন আমি এবি ব্যাংকে টাকা ডিপোজিট করেছি, সো এবি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গেলে আমি আমাকে আমার ওই অ্যাকাউন্ট নাম্বারটা বলতে হবে, যে এবি ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে বলতে হবে যে আমার অমুক, ধরেন আমার খুলনাতে একটা অ্যাকাউন্ট আছে, আমি বললাম আমি সেটা এবি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে যে টাকা ডিপোজিট করতে পারবো, ইভেন ওটার এগেনস্ট আমি টাকা উইথড্র করতে পারবো, ইভেন ওটার এগেনস্ট আমার লোন নেওয়া দরকার হলে বা টাকা ট্রান্সফার, এই যে ট্রান্সফার কথা বললাম, সেটা করা দরকার হলো আমি সেটা করতে পারি। ইভেন এখন তো এত দূরে যেতে হয় না, এখন মোবাইলে অ্যাপস চলে আসছে, আমি সেখান থেকেই ট্রান্সফার করে নেবো। যেমন আমি যেমন মোবাইল রিচার্জ করে আমার এই ব্যাংকের যে অ্যাপস আছে সেটা দিয়ে, তো মোবাইল রিচার্জ করছি ব্যাংকিং অ্যাপস দিয়ে,
বুঝতে পারছেন বিষয়টা? মজাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে কিন্তু আমাকে কষ্ট করে যেতে হচ্ছে না। আমাকে এখানে কষ্ট করে কিন্তু আপনার ইভেন ব্যাংকেও যেতে হচ্ছে না। আমি আমার বাসায় বসেই টাকাটা ট্রান্সফার করে নিচ্ছি। যে ওই টাকাটা আমার হচ্ছে গিয়ে মোবাইলে কিছু টাকা রিচার্জ করা লাগে যেটা দিয়ে আমি টক টাইম পাবো বা আদার্স কিছু বেনিফিট পাবো যেটা দিয়ে আমি কথাবার্তা বলতে পারবো। সো সেটার জন্য আমার দরকার। তো আমি সেটা নিচ্ছি। তো সেই বেনিফিটটা নেওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে আমার এই ব্যাংকের কিন্তু ইউজ করলাম। তো এই সার্ভিসটা আমি যেই ফাইন্যান্সিয়াল ফার্ম থেকে পাবো দ্যাটস কল্ড ডিপোজিটরি ইনস্টিটিউট। এবং এই ডিপোজিটরি ইনস্টিটিউটের কথা যেটা বলছি এরা কিন্তু হচ্ছে গিয়ে সবসময় আমার যে M1 and M2 টাইপস অফ মানির কথা বললাম দে আর হোল্ডিং অল দোজ থিং, এই জিনিসগুলো পুরোটাই সে কিন্তু হোল্ড করবে। এখানে দেখা যাবে না যে এমন না যে উনি হচ্ছেন গিয়ে শুধু M1 টাইপ অফ মানি হোল্ড করবে বা M2 টাইপ অফ মানি হোল্ড করবে, বাকিগুলো করবে না, এরকম কোনো কিছুই এখানে কিন্তু হবে না। এখানে হচ্ছে গিয়ে উনি সবগুলোই হোল্ড করে রাখবে, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে চলে আসি হচ্ছে গিয়ে টাইপস অফ ডিপোজিটরি ইনস্টিটিউট। এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমরা ফাইনালি দুইটা টাইপ সম্পর্কে খুব মানে দুইটা টাইপের আজকে ফাংশন নিয়ে আমরা হচ্ছে গিয়ে কাজ করব। আচ্ছা, ইয়েস আব্দুল্লাহ আল মামুন বলেন। ম্যাম, আপনি M1 এর যখন কথা বললেন তখন বললেন যে আমরা ইনস্ট্যান্টলি টাকা বের করতে পারবো এরকম অ্যাকাউন্ট। লিকুইড যেটা মেইনলি বোঝার জন্য সুবিধা হচ্ছে কি M1 টাইপস অফ মানিতে লিকুইড অ্যাসেট গুলো থাকে। ইয়েস ম্যাম, মানে আমরা সরাসরি আমার যখন তখন আমি বেরও করতে পারবো, ঢোকাইতে পারবো, এটা হচ্ছে আমার M1 বলছিলেন। কিন্তু ডিপোজিট যেটা বললেন কেবলমাত্র, ওটা আমি যেমন খুলনাতে গিয়ে আমি যেমন ওর এগেইনস্টে কাজ করতে পারতেছি, তো ওটাও তো আমি বের করতে পারতেছি বা ঢোকাইতে পারতেছি, তাহলে এটা M1 এর মধ্যে পড়লো না কেন? M1 এর মধ্যেই তো পড়েছে। আপনি কি খেয়াল করে দেখেছেন M1 এর পরবর্তী M1 এর প্রথমে কারেন্সি এন্ড পেপার নোটের কথা বলেছে। সেকেন্ড যেটা বলেছে দেখেন, চেকিং ডিপোজিট এট কমার্শিয়াল ব্যাংক, সেভিংস Yes, এন্ড ma'am. লোন অ্যাসোসিয়েট। মানে আমি ওটাও কিন্তু বলছিলাম যে ডিপোজিট গুলো যেগুলো রাখে, এই যে এখানে তখন এটা একটু কনফ্লিক্ট লাগে, টাইম ডিপোজিট এন্ড সেভিংস ডিপোজিটের মধ্যে তার ডিফারেন্সটা কি। আমি কারেন্টলি যে ডিপোজিট গুলো করছি সবগুলো M1 টাইপস অফ মানির মধ্যে পড়ে, বাট লং টার্মের জন্য সেটা আমরা টাইম ফ্রেমের জন্য হতে পারে, সেভিংস সার্টিফিকেটের এগেইনস্টে হতে পারে, এরকম টাইপের কিছু ডিপোজিট করি তখন সেটা আবার M2 এর মধ্যে কভার আপ হয়ে আসে। মানে Okay, ma'am. আমি এখন ব্যাংকে আপনি যেটা বললেন যে আমি ব্যাংকে যেটা বললেন যে ব্যাংকে আপনি সেভ করছেন, সেটা হচ্ছে গিয়ে আপনার সাথে সাথে সেটা খুলনায় সেভ করেন আর রাজশাহীতে সেভ করেন আর বরিশালে সেভ করেন, সেটা M1 টাইপ অফ মানির মধ্যে পড়বে। কিন্তু যখন সেম মানিটা আপনি লং টার্মের জন্য সেভ করলেন, সাপোজ আপনি সেটা হচ্ছে গিয়ে 10 বছরের জন্য সেভ করলেন বা এইভাবে, তখন সেটাকে আবার আমি M2 টাইপ অফ মানির মধ্যে নিয়ে আসছি। কিন্তু যেটাই বলি না কেন M1 টাইপ অফ মানি বলি, M2 টাইপ অল আর অফার্ড বাই মানে কমার্শিয়াল ব্যাংক বা আমি ডিপোজিটরি ইনস্টিটিউটের কথা যেটা বলছি, তারা এগুলা হোল্ড করে বা এগুলো অফার করে, এটাই তাদের কাজই এগুলো নিয়ে। তো এবার চলে আসি যে কমার্শিয়াল মানে আমরা যে ডিপোজিটরি ইনস্টিটিউট টাইপস গুলো বুঝবো, কিন্তু আমরা আসলে মেইনলি ফোকাস করবো হচ্ছে গিয়ে কমার্শিয়াল ব্যাংকের উপরে, কমার্শিয়াল ব্যাংক এবং পরবর্তীতে সেন্ট্রাল ব্যাংক যেটাকে আসবো সেটা। আচ্ছা, সো কমার্শিয়াল ব্যাংকটা কি বলছে যে কমার্শিয়াল ব্যাংক আর লাইসেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট which will receive the deposit and make the loan, মানে এটা আচ্ছা, লাইসেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট means মানে they will get license from government or competent authority to make those activities, and the main activities of doing by them is রিসিভিং ডিপোজিট এন্ড মেকিং দ্য লোনস। তারা কাস্টমারদের কাছ থেকে মানে ডিপোজিটটা কালেক্ট করবে এবং হচ্ছে গিয়ে ওটার এগেনস্টে আবার লোন ডিসপার্স করবে, মানে ওটার এগেনস্টে তাকেই লোন দিবে তা না, অন্য কাউকে লোন দিতে হবে, কিন্তু এটা তাদের অ্যাক্টিভিটিস গুলো হবে। এবং দেখা যায় যে মানে আমরা যতগুলো মানে ডিপোজিটরি ইনস্টিটিউট গুলোর কথা বলবো এর মধ্যে কমার্শিয়াল ব্যাংকে অ্যাকচুয়ালি লার্জ অ্যামাউন্ট অফ একটা পোর্শন এটা হোল্ড করে থাকে। এবং এখানে ইউএস এর কথা বলেছে, ইফ উই টক অ্যাবাউট দ্য ইউএসএস মানি মার্কেট, মানে অল ওভার ইউএসএ তে যে মানিটা আছে, মানে M1 M2 টাইপস অফ মানি সবগুলোকে যদি আমি কাউন্ট করি, M1 তো আমি বুঝতেই পারছি আমার সেভিংস এন্ড আদার্স জিনিসগুলো, আর M2 টাইপে হচ্ছে গিয়ে আমরা পেলাম হচ্ছে টাইম ডিপোজিট, সেভিং যে ডিপোজিট ওগুলো। তো সবগুলোকে যদি আমি একসাথে হচ্ছে গিয়ে মেজার করি,
তখন দেখা যাচ্ছে যে ইউএস এর যে কমার্শিয়াল ব্যাংক আছে সেগুলাতে আমি দেখতে পাবো যে ইউএস এর কমার্শিয়াল ব্যাংকের জন্য বলছি, এটা বাংলাদেশের বেসিসে বলি নাই, ইউএস এর কমার্শিয়াল ব্যাংকের বেসিসে আমরা দেখতে পাবো যে 40% অফ M1 টাইপ অফ মানি and 65% অফ M2 টাইপস অফ মানি। ইটস এ হিউজ অ্যামাউন্ট, মানে যা টাকা আছে লিকুইড আছে চিন্তা করেন, এর 40% হচ্ছে গিয়ে আপনার কমার্শিয়াল ব্যাংকের কাছে হোল্ড করা আছে, বাকিটা ম্যাক্সিমাম কেস আমাদের ইন্ডিভিজুয়ালদের হাতে থাকে, মানে ব্যাংক বা ফার্মের, সরি, হাউসহোল্ড বা ফার্মের হাতে থাকে। আর M2 টাইপস অফ মানির মধ্যে 65% হচ্ছে গিয়ে আপনার মানে আপনার যে কমার্শিয়াল ব্যাংক আছে তারা হোল্ড করছে। এরপরও তো আরো ডিফারেন্ট টাইপ অফ ডিপোজিটরি ইনস্টিটিউট আছে, মানে এত বড় একটা অ্যামাউন্ট তারা কিন্তু হোল্ড করে রাখছে। বাংলাদেশের বেসিস আমরা এটা দেখলে এটা সংখ্যা আরো বাড়বে, বিকজ বাংলাদেশে এরপরে যে টাইপটাতে আসবো থ্রিফট ইনস্টিটিউট, ওগুলোর আবার সংখ্যা কম। থ্রিফট ইনস্টিটিউট কি বলছে যে সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েট, ক্রেডিট ইউনিয়নস, দে আর অ্যাকচুয়ালি ট্রিটেড অ্যাজ থ্রিফট ইনস্টিটিউট। এগুলা ডেফিনেশন গুলো দেখবেন, এগুলা বইয়ে দেওয়া আছে, আমি এগুলা খুব বেশি ডিটেল আউটে যাব না, মানে বইয়ে যেভাবে বলছে আমি সেভাবেই যাব। সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েট কি বলছে যে সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েট মিনস, in short term it's called S&L. They are actually, they are type of depository institute, but they are mainly focuses on the personal and commercial loan and personal and commercial loan and a kind of special type, receiving special type of deposit, একদমই স্পেশাল কিছু ডিপোজিট আমরা রিসিভ করব, এবং আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে কি পার্সোনাল কমার্শিয়াল লোন। যেমন আমি এখানে বলতে পারি হচ্ছে গিয়ে আমি লিজিংটাকে আনতে চাই, কিন্তু লিজিংটার অনেক ক্ষেত্রে লোন আসলে অ্যাকসেপ্ট করে না, আমি এখানে হচ্ছে গিয়ে আনতে চাই। আচ্ছা একটু হোল্ড করেন, হ্যাঁ আমার একটা ফোন আসতেছে, একটু ধরতে হবে। ওকে, সো সরি ফর দ্য ইন্টারাপ্ট। আমরা যেখানে ছিলাম সেটা হলো যে, তো আমরা যেটা ছিলাম থ্রিফট ইনস্টিটিউট, সো সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েট নিয়ে বলছিলাম। তো সেভিং মানে ওরা স্পেশাল টাইপ অফ লোনটাকে অফার করে। তো এখানে আসলে আমার কাছে, আমি ওই সেভিংস ব্যাংকের মানে যেটাকে লিজিং এর কথা যেটা বলছি ওটা আমি একটু পরে আসবো, এই কারণে লিজিংটাকে আমি এখানে নেই না। লিজিং এর কালেক্টিং ডিপোজিটের ক্রাইটেরিয়া গুলো একটু ডিফারেন্ট হয়, মানে লিজিং নামটা আমরা বাংলাদেশে অনেক শুনি, তো এই কারণে আমি লিজিং নামটা বারবার নিয়েছি। যেমন লঙ্কা বাংলা ফাইন্যান্স, ওরা কিন্তু একটা লিজিং, তো অনেকে এটা নাম জানে, তো এই জন্য বললাম যে হয়তো আপনার ভাবতে পারেন যে এটা থ্রিফট ইনস্টিটিউটের মধ্যে পারে। ইয়েস, ডেফিনেটলি দে আর আন্ডার দ্য থ্রিফট ইনস্টিটিউট, বাট এটা ইটস নট সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েট, এটাই বলতে চাচ্ছিলাম। সো যেটা আসছিল যে সেভিংস এন্ড লোন অ্যাসোসিয়েট, সেখানে হচ্ছে কি দেয়ার মেইন অ্যাক্টিভিটিস ইজ রিসিভিং ডিপোজিট এন্ড মেকিং পার্সোনাল লোন, এটা করে। কিন্তু পার্সোনাল লোন গুলো ওরা স্পেশাল যে পার্সোনাল লোন গুলো সেগুলা হচ্ছে গিয়ে দেয়, যেমন হোম লোন হয়। তো দেখবেন যে আমি এখানে আসলে মেইনলি আমার মনে আছে লাইফ ইন্স্যুরেন্স গুলোকে এখানে আসলে মেইনলি আনতে চাচ্ছি, ওদের কিন্তু এই ধরনের পলিসি গুলো থাকে। সো এটাকে আমরা অনেকটা থ্রিফট ইনস্টিটিউট এক্সাম্পল হিসেবে পেতে পারি। কিছু ব্যাংক থাকে তাদের নামই থাকে সেভিংস ব্যাংক, তাদের মেইনলি কাজ থাকে হচ্ছে গিয়ে টু অ্যাকসেপ্ট দ্য ডিপোজিট, এবং পরবর্তীতে তারা এই ডিপোজিটটা কালেক্ট করে অন্যান্য ব্যাংকে লোন দেয়, কারণ তারা কিভাবে প্রফিট মেক করছে বা চলছে এটা একটা আমাদের একটা কোশ্চেন আসবে, তো তারা এইভাবে চলে। ক্রেডিট ইউনিয়ন বলছে যে credit union actually owned by some small social or economic group, and they are actually and they are collecting deposit from those group and making personal loan from there. যেমন আপনারা যদি যে কোনো অর্গানাইজেশনে জব করেন, সেখানে হচ্ছে গিয়ে যে ওইটার নাম জানি কি, প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা কালেক্ট করা হয় এটা ক্রেডিট ইউনিয়নের আন্ডারে পড়ে। তো এই প্রভিডেন্ট ফান্ডে টাকাটা কালেক্ট করা হচ্ছে যেই ইনস্টিটিউট বা যেই ফার্ম, সেই ফার্মে যে এমপ্লয়িরা আছে তাদের কাছ থেকে কিন্তু টাকাটা নিয়ে কালেক্ট করা হচ্ছে, সো ওইখান থেকে হচ্ছে গিয়ে আপনি মানে যেটাকে হলো যে ওই টাকাটাকে কিন্তু পরবর্তীতে আবার আপনি যদি সাপোজ ধরেন আপনি ধরেন আপনি প্রাণ গ্রুপে চাকরি করেন, তো ওদের সবগুলো এমপ্লয়ির প্রভিডেন্ট ফান্ড আছে, মানে এটা স্যালারি থেকে একটা অংশ কেটে নেয়, এইভাবে ডিপোজিটটা ওরা কালেক্ট করে একটা ফান্ড ক্রিয়েট করছে, ইটস নেম ইজ প্রভিডেন্ট ফান্ড। এন্ড কোনো কারণে আপনার যদি একটা লোন দরকার হয়, তখন আপনি ওই প্রভিডেন্ট ফান্ড থেকে লোনটা কালেক্ট করতে পারবেন। এটাকে আমরা বলছি হচ্ছে মানে লোনটা কালেক্ট করা যায়।
তো এটা হচ্ছে কি বলছে যে এই মানে ক্রেডিট ইউনিয়ন যেটা হয় যে দিস আর কাইন্ড অফ ডিপোজিটরি ইনস্টিটিউট যে হু আর কালেক্টিং লোন এন্ড এই যে বলছে যে এন্ড মোস্টলি দোজ আর পার্সোনাল লোন এবং যেটা হয় যে ওরা হচ্ছে এটা আবার ডিসপার্স করে, এটাকে পরবর্তীতে ওরা যেটা হয় যে সেট করে, মানে এটা ওখান থেকে ওরা লোন দেয়। এরপরে আসি হচ্ছে কি, আমি এটা একটু হোয়াইট বোর্ড শেয়ার করে করছি। সেটা হলো যে আমরা এখন দেখবো যে মেইন যে ডিপোজিটরি ইনস্টিটিউটটা আমরা দেখলাম, দ্যাট ইজ কমার্শিয়াল ব্যাংক। হোয়াট আর দ্য ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, আমরা এটাতে যাব। এটা আমাদের পরবর্তীতে একটা চ্যাপ্টারে মানে দিয়ে দিলে ভালো করতো, তো এই বই আসলে এটা এত ডিটেল আউটে নাই, তো আমরা এটা এখানে পড়ে ফেলবো। তো আমরা এখন চলে যাব হচ্ছে কি দ্য ফাংশন অফ কমার্শিয়াল ব্যাংক, এবং আবারও বলছি এটার জন্য হচ্ছে গিয়ে আমরা ওপেন অ্যাক্সেস ইউজ করব। আমি আমার মতো করে লিখছি, আমার যতগুলো ফাংশন মনে আছে বা ফাংশন যতগুলো হচ্ছে কি আপনারাও বলতে পারেন চাইলে, এরকম আমরা যতগুলো ফাংশন জানবো। এবং কথা হচ্ছে কি যে বাংলাদেশে বেসিস আমরা এই ফাংশন গুলো ইউজ করবো কিনা। ডেফিনেটলি দিস ফর দ্য বাংলাদেশি কমার্শিয়াল ব্যাংক, আমরা যেহেতু বাংলাদেশি বেসিস আসলে স্টাডি গুলো করছি, তো এখান থেকে আসবো। সো দ্য ফার্স্ট definitely the first function of commercial bank is receiving deposit. Without receiving the deposit, receiving deposit. So receiving deposit means collecting the liquid asset from the customer, or you can say consumer. They may be household or firm. So when we are collecting the deposit, I mean, as a commercial bank, when they are collecting the deposit from the consumer, this is the basic function for deposit. Banani bhul koreche. DEPOSIT. Okay. So when they are collecting the deposit from this household and firm, they're sometimes they're offering some interest and sometimes no interest. So actually they're collecting the deposit because they want to make the fund to operate their business. So ওই ফান্ডটা মেক করার জন্য তারা কিন্তু প্রথমে ডিপোজিটটা কালেক্ট করে। So normally for the current account and for the savings account means from the account in which you can withdraw the your liquid asset whenever you want. That means withdraw your deposit whenever you want. For that purposes, they are not giving you any kind of interest. But when you in some cases for savings account, they are offering you a lower rate of interest. But for fixed deposit or a time deposit, they are offering a high amount of interest rate, because you are depositing your money for a long term, and they are going to use, I mean, that commercial bank going to use those for their business purposes. Also, you can say why, ma'am, why I'm as a consumer or like from a farm or as a producer in, why I'm going to deposit my money to a commercial bank. You're going to deposit your money in a commercial bank because you want to get the security of your liquid asset. So when you want that, actually commercial bank ensure you that you can they ensure you they can give the security and safety for your deposit. So that's why actually our main concern is to go to a commercial bank. যেমন আপনার কাছে এখন যদি হাই অ্যামাউন্টের মানি থাকে, আপনি বাসায় রেখেছেন, এটা কোনো কারণে যদি এটা সিকিউরিটি না থাকে, কেউ এসে যদি সেটাকে নিয়ে যায় জোর করে আপনার কাছে, আপনার কিছু করার নেই। কিন্তু ব্যাংকে এই ধরনের ইনসিডেন্টস গুলো কম হয়। So whenever you get the securities, that's why you want to actually deposit your money to a commercial bank. That's the main thing. Then the second function for a commercial bank is when I am collecting the deposit, definitely I want to make money or I want to make business from there. So the second function of commercial bank is offering আচ্ছা, অফারিং না লিখে লিখি অ্যাকোমোডেশন।
আচ্ছা, আমি এখানে দুটো পয়েন্ট নিলাম, accommodation of loans and advance. Accommodation of loans and advance means when a commercial bank will collecting deposit from you, they will offer you some loans. That means you can borrow money from there and you can use it for your personal purposes or for investment purposes, whatever you want. But for that purpose, definitely you have to pay some extra money because you are going to use someone else's assets. So you are going to pay some extra money for that. And what is advance? Advance means actually sometimes we spend more than what we have deposit there. For example, when you hold a credit card, in that time you are actually spending more what you have deposit there, what you have deposit on that commercial bank. So that's called actually advance payment. So in some cases commercial bank will give you the facilities of advance payment. So this is also a kind of loan. So this is also a function of a commercial bank. Third thing is creation of loan. uh, the commercial bank actually created different types of loan, like you can say personal loan, home loan, education loan. So whatever your purposes is, to creation of different type of loan deposit is one of the function for a commercial bank. আমি অনেক ধরনের লোন মানে দেখা যাচ্ছে যে আমার জন্য যেটা সুবিধা, সাপোজ ধরেন আমি এখন দেশের বাইরে যেতে চাচ্ছি ঘুরতে, আমার এখন একটা ওই জন্য একটা লোন দরকার, আমি সেভাবে লোন নেব। এখন সেটা লোনের রেট আর দেখা যাচ্ছে যে হাউস লোন যেটা নিতে গেলে আমার অনেক লং টার্ম পর আমি পে করতে হয়, সেটা লোনের রেট কিন্তু একরকম হবে না। সো ডিফারেন্ট creation of different type of loan deposit is one of the function of commercial bank. Okay, then আসে হচ্ছে গিয়ে creation of medium of exchange. আপনি বলেন এটা আবার কি? Yes, এটা খুব মজার একটা বিষয়। Creation of medium of exchange. আমি কিন্তু এক্সপেক্ট করছি যে আপনারা এগুলা লিখছেন। এখন যদি না জি ম্যাম, লেখেন দেখছি ম্যাম। নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন। আচ্ছা, creation of medium of exchange means হচ্ছে কমার্শিয়াল ব্যাংক গুলো দেখবেন often they are offering some like some paper thing, or আমি পেপার নোট বলবো না যেহেতু কমার্শিয়াল ব্যাংক পেপার নোট অফার করে না। সো আমি যেটাকে বলবো যে দেখবেন যে কিছু হয়তো মানে পেপারি কিছু থিং আপনাকে অফার করছে বা ম্যাটেরিয়ালিস্টিক কোনো থিং অফার করছে, বাট ইটস অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ আ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এক্সচেঞ্জ ইট ইন এনিওয়্যার, মানে ওদের যারা অ্যাসোসিয়েট থাকে তাদের কাছে আপনি কিন্তু ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান এক্সচেঞ্জ দ্যাট। সে ফর এক্সাম্পল ডেবিট কার্ড অফার issues by different commercial bank, credit card, then check, traveler check, then আমি বলবো যে ডিপোজিট স্কিম, দেন আরেকটা জানি কি থাকে যেটাকে আমি খুব বলছিলাম, এটা মনে পড়ছে না। আচ্ছা, যেটা মনে পড়লে আমি বলবো। আরেকটা থাকে হচ্ছে গিয়ে কয়েনের মতো, কয়েন তো না, মেইনলি হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে ইনস্ট্যান্টলি আপনি এটাকে পারচেস করতে পারবেন পরবর্তী টোকেনের মতো, পরবর্তীতে আবার এটাকে হচ্ছে গিয়ে ব্যাক করা যায়। আচ্ছা, এটা অনেকটা সঞ্চয়পত্রের মতনই কাজ করে। তো এটাও যদি আমি বলি, সেগুলো হচ্ছে গিয়ে দেখেন সবগুলোই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ, দে আর ক্রিয়েটিং ডিফারেন্ট টাইপ অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানে এগুলো দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাসেটটা এক্সচেঞ্জ করতে পারছেন। তো এগুলোকে আমি বলবো হচ্ছে গিয়ে এটা ওয়ান অফ দ্য ফাংশন ফর কমার্শিয়াল ব্যাংক। আমি এটা কমার্শিয়াল ব্যাংকের এটা এই ক্ষেত্রে এটা কিন্তু আমরা পেয়ে থাকি। Later, I can say that is আর কি বলতে পারি, ট্রেডে হেল্প করে এরকম একটা বিষয় থাকে, কন্ট্রিবিউশন। আচ্ছা, ট্রেডে কন্ট্রিবিউশনটা কিভাবে করছে? কন্ট্রিবিউশন আর ট্রেড, লাইক আপনারা এখন ট্রেড করতে চাচ্ছেন, মানে বিজনেস করতে চাচ্ছেন, আপনার ইনভেস্টমেন্ট দরকার, আপনার হাতে সেই পরিমাণে ইনাফ অ্যাসেট নেই, আপনি ব্যাংকে গেলেন, লোন নিলেন, লোন মানে আপনি আপনার যেটাকে বলা যায় যে আপনি আপনার মতো করে মানে বিজনেসটা স্টার্ট করে ফেলেন। সো এটাকে কি হচ্ছে যে your মানে that commercial bank actually help you to contribute on the loan, contribute on the trade. সো আপনাকে কিন্তু এই পারপাসে হেল্প করলো। বা সাপোজ আমি এটার পরের পয়েন্টে এটা আনতাম যে কন্ট্রিবিউশন অফ এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্টের সময় আমাদের একটা হিউজ অ্যামাউন্টের মানি
হচ্ছে গিয়ে ট্রান্সফার করা দরকার হয়। এটা করে কে, ধরেন আপনি এখন চায়নাতে হচ্ছে গিয়ে চায়না থেকে কিছু প্রোডাক্ট পারচেস করে আনবেন, যেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আহ, যে যেটাকে বলছি যে ইম্পোর্ট। এখন আপনি চায়না থেকে কিছু প্রোডাক্ট পারচেস করে আনলেন, এখন চায়না তো নিশ্চয়ই বাংলাদেশের টাকা নিবে না। আবার আপনি হচ্ছেন গিয়ে চায়না আপনার থেকে কিছু প্রোডাক্ট হচ্ছে গিয়ে পারচেস করতে চাচ্ছে, তো আপনি আপনার চায়নার টাকাও তো আপনাকে দিলে আপনি তো সেটা নিবেন না, মানে চায়নার কারেন্সি যেটাকে আপনাকে দিবে সেটা তো আপনি নিবেন না। তাহলে আসলে এটা কিভাবে করে, এটা এই ক্ষেত্রে আমরা যেটাকে বলি এলসি ওপেন করে। এলসিটা নিয়ে আমার অত ক্লিয়ার আইডিয়া নেই, যতটুকু বুঝি সেটা বুঝাচ্ছি। তো আমার ওই ট্রেডের এগেনস্টে, মানে ওই পারচেজের এগেনস্টে আমি একটা লোন, অ্যাকচুয়ালি ইটস আ কাইন্ড অফ লোন, আমি সেটা হচ্ছে গিয়ে ওপেন করে, এটাকে বলে এলসি। এলসিটা ওপেন করা হয়, এলসিটা ওপেন করার পরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওটার এগেনস্টে আমাকে সেই ওটার এগেনস্টে হচ্ছে গিয়ে আমাকে তখন মানে আমার হয়ে সেই কমার্শিয়াল ব্যাংকটা আসলে এই ট্রেড মানে এখানে এক্সচেঞ্জটা করে। সাপোজ ধরেন আমি সাংহাই থেকে কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, এটার প্রাইস দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে সাপোজ 10,000 টাকা। তো 10,000 টাকার ইকুয়াল যে চায়নার যে কারেন্সি আছে সেটা যে প্রাইসটা হবে, সেই দামটা ধরেন আমি এবি ব্যাংকে একটা এলসি ওপেন করেছি। তো এবি ব্যাংকে যখন এলসিটা ওপেন করেছি, তো ওই এবি ব্যাংকের যে ব্যাংক চায়না যে ব্যাংকের সাথে হচ্ছে গিয়ে তার সম্পর্ক আছে, তাকে হচ্ছে গিয়ে আপনার এই টাকাটা দিয়ে দিল, মানে এই টাকাটার ওর সাথে অপারেশন করে এই টাকাটা হচ্ছে গিয়ে আপনাকে দিয়ে দিল, এবং দেওয়ার পরে যেটা হলো যে আপনি হচ্ছেন গিয়ে সেই টাকাটা ওর থেকে মানে ওই ব্যাংক কালেক্ট করে আপনার যার যার সাথে ট্রেড করার কথা ছিল সেটা করছে। তো এই কাজটা তো আপনার পক্ষে আসলে করা সম্ভব না, কারণ আহ চায়নাতে যে আপনার পক্ষে কিন্তু আহ মানে যেটাকে বলা যায় যে চায়নাতে গিয়ে ওদের কাছ থেকে হচ্ছে গিয়ে তো টাকা পয়সা নিয়ে এসে আসলে কাজ করতে আমি পারবো না। তো তখন সেক্ষেত্রে আমি যেটা করতে পারি যে আমি যেইভাবে আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে টাকাটা আমার আমার যে ব্যাংকের সাথে অপারেশন আছে তার মাধ্যমে পাঠিয়ে দিলাম, ওখান থেকে ও ওর কারেন্সিতে একসেপ্ট করে নিল। তো আমার কিন্তু প্রবলেমটা অনেকটা সলভ হলো। So আমার এই যে একটা হ্যাসেল ছিল যে আমার চায়নাতে গিয়ে ওদের কারেন্সিতে টাকা পেমেন্ট করতে হতো, এটা আমার করতে হলো না, উল্টা আমার হয়ে আমার কমার্শিয়াল ব্যাংক করে দিল। সো ইটস ওয়ান অফ দ্য মেজর অ্যাক্টিভিটিস অফ কমার্শিয়াল, বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলো এখন অনেকটাই ওদের প্রফিট গুলো এই টার্ম থেকে করে আনে। এছাড়া আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে যে যখন ফরেন পেমেন্ট গুলো হচ্ছে, যে একই জিনিস, যে ধরেন ইউএসএ থেকে আমাকে যে অর্ডার গুলো আসলো এটা পেমেন্ট তো আমাকে করবে ডলারে, কিন্তু আমার তো এটা লাগবে টাকাতে, আমাকে ডলার দিলে কি বাংলাদেশে আমি ডলার ইউজ করতে পারবো? তো ও তখন কি করছে, ঠিক একই ভাবে ওই ধরেন একটা কোম্পানি আছে যে কোম্পানির সাথে আমার ট্রেড হবে, তো সে হচ্ছে গিয়ে ওই কোম্পানি যে ইউএস এর যে ব্যাংকের সাথে তার রিলেশন বা যে ব্যাংকে তার ডিপোজিট করেছে সেই ব্যাংকে যে বললো যে আমি একটা এলসি ওপেন করবো, এই টাকাটা বাংলাদেশে যাবে, এটার এগেনস্টে এই প্রোডাক্ট আসবে, তখন ওই ব্যাংক বাংলাদেশে যে ব্যাংকের সাথে তার লিয়াজো আছে তাকে হচ্ছে গিয়ে ওই টাকাটা ট্রান্সফার করে দেবে। সাপোজ ধরেন ওই ব্যাংকের কানেকশন আছে হচ্ছে গিয়ে, ধরে নিলাম যে ডাচ বাংলা ব্যাংকের সাথে, তো ডাচ বাংলা ব্যাংকে তখন এই পেমেন্টটাও করে দিবে, কারণ বাংলাদেশে যখন এই টাকাটা চলে আসবে ওই এলসির এগেনস্টে, আমি তখন এই টাকাটা বাংলাদেশে টাকাতে উইথড্র করে নিতে পারবো। ও কিন্তু পেমেন্ট করলো ওখানে ওর কারেন্সিতে, আমার কাছে এখানে উইথড্র হয়ে আসলো আমার কারেন্সিতে। মাঝখান দিয়ে যে হ্যাসেল গুলো ছিল এই ক্ষেত্রে আমাকে হেল্প করলো হচ্ছে গিয়ে কমার্শিয়াল ব্যাংক। এগুলো হচ্ছে বেশ মজার অ্যাক্টিভিটিস। অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকে যখন আমরা মানে ফাংশনটা নিয়ে কাজ করি, আমরা হয়তো ভাবি যে শুধু কমার্শিয়াল ব্যাংকের কাজই হচ্ছে গিয়ে যে আপনার লোন নিবে আর হচ্ছে গিয়ে ডিপোজিট নিবে, লোন দিবে আর ডিপোজিট নিবে, এইভাবে হচ্ছে কি কাজ, আসলে তা না। অনেকগুলি কাজ থাকে। এবার আসি আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ ব্যাংক নিয়ে জানো, সেটা হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে কি আসলে বলে যেটা, আমি একদমই অল্প কয়েকটা ফাংশন বলবো, বিকজ সেন্ট্রাল ব্যাংক নিয়ে আপনার বইয়ে সেভাবে আলোচনাই করে নেই। যেহেতু আমরা কমার্শিয়াল ব্যাংক সম্পর্কে আলোচনা করে ফেললাম, এখানে কিছু অ্যাক্টিভিটিস থেকে আপনার হয়তো মনে হতে পারে যে এই অ্যাক্টিভিটিস গুলো আসলে কিভাবে সলভ হয়, তো তখন হচ্ছে গিয়ে আমাদের দেখা যায় যে সেন্ট্রাল ব্যাংকের অ্যাক্টিভিটিসটা চলে আসে। তো আমরা এই জন্য একটু সেন্ট্রাল ব্যাংক নিয়ে আলোচনা করে নিচ্ছি। সেন্ট্রাল ব্যাংকে বলা হয় হচ্ছে গিয়ে ব্যাংকার্স অফ ব্যাংকার, ওর একটা দেশে একটাই সেন্ট্রাল ব্যাংক থাকে, যে ব্যাংকটা কিনা অন্যান্য ব্যাংকের অ্যাক্টিভিটিস গুলোকে আপনার হচ্ছে গিয়ে কন্ট্রোল করে, দ্যাটস কল সেন্ট্রাল ব্যাংক। অর মোর স্পেসিফিকলি দ্য ইনস্টিটিউট
which actually work as a advisor of government and actually make the balance in the money market in that economy. That's called actually central bank. সো একটা দেশের পুরো ওভারঅল ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য যে ইনস্টিটিউটটা কাজ করছে ইটস আ কাইন্ড অফ ব্যাংক, সেই ব্যাংকটাকে আমরা আসলে সেন্ট্রাল ব্যাংক বলে থাকি। এবং ইউজুয়ালি সেন্ট্রাল ব্যাংক অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যাজ এ অ্যাডভাইজার ফর গভর্নমেন্ট। এটাই। সো ফার্স্ট অ্যাক্টিভিটিস যদি আমি দেখতে যাই সেন্ট্রাল ব্যাংকের, সেটা হচ্ছে গিয়ে ইস্যু সরি সো আমরা যে পেপার নোটটা আসলে ইউজ করে থাকি, এই পেপার নোটগুলো হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংক ইস্যু করে থাকে, অর্থাৎ গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে সেন্ট্রাল ব্যাংক যতটুকু মানি অ্যাকচুয়ালি মানি মার্কেটে লাগবে সেই ওয়াইজ হিসেব করে সেই টাকাটা হচ্ছে গিয়ে আপনার ইস্যু করে থাকে। কারণ আপনার এখানে আর একটা প্রশ্ন এসে দাঁড়াতে পারে, কত টাকা অ্যাকচুয়ালি মানি মার্কেটে থাকবে এটা আমি কিভাবে বুঝবো? যেমন বাংলাদেশের বেসিসে যদি বলে বা যেটা জিডিপি সাইজ হবে সেই পরিমাণ টাকা অ্যাটলিস্ট মানি মার্কেটে থাকতে, তার থেকে বেশি থাকতে হয়, তবে মিনিমাম ওই লেভেলে থাকতে হবে। কারণ বাংলাদেশে যদি জিডিপি সাইজ হয় 6 লক্ষ কোটি টাকা, তাহলে বাংলাদেশে মানি মার্কেটে ইন টোটাল অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের হাতে, আপনার হাতে, আমার হাতে, ফার্মের হাতে, এই সব মিলে 6 লক্ষ কোটি টাকা থাকতে হবে। এবং এই টাকা পুরোটাই ইস্যু করবে হচ্ছে গিয়ে আপনার সেন্ট্রাল ব্যাংক। এবং দেখা যাচ্ছে যে পুরোতে কিছু টাকা পুরাতন হয়ে যায়, যেটা ব্যবহার অযোগ্য হয়ে যায়, সেটাকে আবার হচ্ছে গিয়ে নতুন করে রি ইস্যু করা, মানে নতুন করে ওটাকে আপনার কাছে কালেক্ট করে নতুন করে নতুন পেপার ইস্যু করে, এই কাজগুলো কিন্তু সেন্ট্রাল ব্যাংক করে থাকে। ওকে, তারপরে বলছে হচ্ছে গিয়ে অ্যাডভাইজার অফ গভর্নমেন্ট। অ্যাডভাইজার অফ গভর্নমেন্ট মিনস, আচ্ছা আমার যেটা হচ্ছে যে বারবার লিখতে যে দেখবেন যে একটু ইয়াটা হচ্ছে কাজ আমার কিবোর্ডে প্রবলেম, আমি কিবোর্ড চেঞ্জ করে ফেলেছি, এরপর থেকে কিবোর্ড আর স্মুথ নেই, মানে অনেক সময় প্রেস করলে ওয়ার্ডটা ওঠে না মানে। আচ্ছা, advisor of government means actually for any kind of financial activities doing by government. Definitely there is an advisor behind it, like how much you are going to spend for the education purpose or for healthcare purpose, or how much current paper note you are going to offer, or what would be the volume of your export import, how you can achieve the balance of payment. So এই ধরনের যে ইস্যুস গুলো থাকে এগুলো রিসলভ করার জন্য তো আমার একটা অ্যাডভাইজার দরকার। আপনারই তো অনেক সময় ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, তো মানে ধরেন হয়, তো সেটাতে আপনি কি সাজেশন নেন না? ধরেন বাবা মার কাছে সাজেশন নেন বা ফ্রেন্ডদের কাছ থেকে সাজেশন নেন যে এই ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেমে আপনি আসলে সলভটা করবেন কি করে। তো সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে এই যে অ্যাডভাইজার আমাদের যেরকম দরকার, তেমনি গভর্নমেন্টে যখন অ্যাডভাইজার দরকার হয়, সেন্ট্রাল ব্যাংক অ্যাকচুয়ালি ওয়ার্ক অ্যাজ এ অ্যাডভাইজার ফর গভর্নমেন্ট। দেন যেটা আসে কাস্টোডিয়ান, এটা আরো আগে দেওয়া দরকার ছিল। কাস্টোডিয়ান অফ ক্যাশ রিজার্ভ, একটা দেশে দেখা যায় যে স্পেশালি ইন্টারন্যাশনাল কারেন্সিটাকে রিজার্ভ করে রাখতে হয়। এটা কে রিজার্ভ করে রাখে? এটা কমার্শিয়াল ব্যাংক রিজার্ভ করে রাখে। আপনি বলতে পারেন এটা কেন ম্যাডাম রিজার্ভ করে? কারণ আমাদের যখন এই যে বললাম ট্রেড হবে, এক্সপোর্ট ইম্পোর্ট হবে, তখন কিন্তু সেখানে আপনার টাকাও ওরা একসেপ্ট করবে না, বা হচ্ছে গিয়ে রুপি একসেপ্ট করবে না, যে দেশের সাথে হোক না কেন, দে উইল একসেপ্ট অনলি ডলার। তো এই যে যখন করবে তখন আপনাকে কিন্তু এই ডলারটা তো আপনার দেশে থাকতে হবে, ডলারটা কার কাছে থাকবে? সেন্ট্রাল ব্যাংকের কাছে, এটা রিজার্ভ আকারে থাকে, যখন দরকার হয় আমরা সেখান থেকে আসলে কালেক্ট করে ইউজ করতে পারি, অনেকটা এরকম বিষয়টা। ওকে, কাস্টোডিয়ান অফ গভর্নমেন্ট। তারপরে আসে হচ্ছে গিয়ে ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউসটা হচ্ছে গিয়ে ধরেন আপনি ক্লিয়ারিং হাউসটা বলতে এখানে বোঝাচ্ছে ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকে, এখন আপনি ডাচ বাংলা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা ব্যাংকে আপনার ধরেন 10,000 টাকা আছে। এখন আপনি টাকাটা মানে আপনার ডাচ বাংলা ব্যাংকে 10,000 টাকা আছে, আপনি হচ্ছেন গিয়ে কোন একটা কারণে টাকাটা উইথড্র করে ফেলেছেন হচ্ছে এবি ব্যাংক থেকে। এবি ব্যাংক থেকে এই সুবিধাটা বাংলাদেশে যে কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে, যে কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন, যেখানে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন। এখন কি হলো, তাহলে এবি ব্যাংকের কাছে দিন শেষে ডাচ বাংলা ব্যাংকের কাছে এবি ব্যাংক 10,000 টাকা পায় আপনার কারণে।
তো এইটার মধ্যে ব্যালেন্সটা করবে কে? বা ধরেন এটা তো অল্প অ্যামাউন্ট বললাম, এটা অনেক বড় অ্যামাউন্ট এবং বিভিন্ন ব্রাঞ্চের সাথে বিভিন্ন ভাবে এই ধরনের ইমব্যালেন্স একটা সিচুয়েশন হয়। তো ইমব্যালেন্স একটা সিচুয়েশন হয়, তো এই জায়গাগুলো যখন ব্যালেন্সিং করা দরকার, অর্থাৎ এই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি যখন ক্লিয়ার করা দরকার হয়, তখন আমাকে হেল্প যেটা যিনি করেন সেটা হচ্ছে গিয়ে আপনার কমার্শিয়াল ব্যাংক। এটাই হচ্ছে সরি, যেটা হেল্প করে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। অর্থাৎ বিভিন্ন ব্যাংকের মধ্যে প্রতিদিনের যে ব্যাংকিং অ্যাক্টিভিটিস, এটার কারণে যে লোন বা মানে যে ফান্ডিং এর যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়, সেই ইমব্যালেন্সটা রিজলভ করে হচ্ছে কি যে ক্লিয়ারিং। দেখবেন যে ব্যাংকে আফটার 4 PM ওরা ক্লিয়ারিং করে, এটাকে বলে যে ক্লিয়ারিং। তো এই ক্লিয়ারিংটা এই যে এইভাবে করে এটা, এবং এই পুরো অ্যাক্টিভিটিসটা হয়ে আসে হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংকের থ্রুতে। আচ্ছা, লাস্ট আমি যে ফাংশনটা বলবো সেটা হচ্ছে গিয়ে লেন্ডার অফ লাস্ট রিসোর্ট। আচ্ছা, অনেক সময় কমার্শিয়াল ব্যাংকগুলোর ক্ষেত্রে যেটা হয় যে কমার্শিয়াল ব্যাংক যখন স্টার্ট করে তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হচ্ছে গিয়ে সেন্ট্রাল ব্যাংকের কাছে ডিপোজিট করে রাখতে হয়। এটা যেটাকে বলা যায় যে আপনি বলতে পারেন যে সিকিউরিটি মানি, এরকমও একটা এটা টার্ম হতে পারে। তো এখন হচ্ছে গিয়ে কোনো কারণে যদি ওই কমার্শিয়াল ব্যাংকটা ব্যাংকরাপ্ট হয়ে যায়, অর্থাৎ সে লোন দিতে দিতে এমন অবস্থা যে তার আর আসলে মানে কোনো একটা কারণে তার অ্যাক্টিভিটিস এর কারণে সে ব্যাংকরাপ্ট এই টাইপস এর একটা পজিশনে চলে আসছে, তো তখন যদি সে আসলে লোনটা দিতে চায়, তখন সে যে যার কাছে যায় সেটাই হচ্ছে কি সেন্ট্রাল ব্যাংক। অর্থাৎ যখন একটা কমার্শিয়াল ব্যাংক ফেইল করে এর অ্যাক্টিভিটিসে, কোনোভাবে সেখানে হচ্ছে গিয়ে আর সে কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, তখন অ্যাকচুয়ালি সেন্ট্রাল ব্যাংকের কাছে যায়, এবং সেন্ট্রাল ব্যাংক এক্ষেত্রে যেটা করে যে সেন্ট্রাল ব্যাংক এখানে আমাকে ডিপোজিট মানে আমাকে এখানে হেল্প করে, এবং আমি যাতে মানে অ্যাজ এ ব্যাংক আমি যাতে এখানে হচ্ছে গিয়ে ব্যাংকরাপ্ট না হয়ে যাই, এবং ব্যাংকরাপ্ট না হওয়ার জন্য আমাকে যে লোন গুলো আসলে অফার করা দরকার সেই পুরো জিনিসটাই আমাকে কমার্শিয়াল ব্যাংক এখানে অফার করে থাকছে। সো এই ছিল আমি ভেবেছিলাম আজকে আরেকটা চ্যাপ্টার আমি আসলে স্টার্ট করব, এগুলো একটু লিখে নেবেন। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই একটা চ্যাপ্টার আছে, আমি হয়তো এটার হাফ পার্ট শেষ করে রাখবো মিডের জন্য, বাকি হাফ পার্ট হচ্ছে আমরা ফাইনালে করবো, ওটা আমরা এখানে স্টার্ট করব। ওকে, সো আমি রেকর্ডিংটা পজ করে দিচ্ছি বিকজ নাও আই উইল কাউন্ট দা অ্যাটেন্ডেন্স, দেন ছেড়ে দিব। পাবো, যদি আপনাদের এর মধ্যে হচ্ছে কি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে লাস্ট ক্লাসে এটা আমরা অবভিয়াসলি একটা রিভিউ করব এবং ওখানে জানাবেন। হ্যাঁ প্লিজ বি বলেন। ম্যাম আমার প্রেজেন্টটা নেওয়া হয়নি ম্যাম। আমি কি রোল কল করি নাই? জি না ম্যাম, ম্যাম আমার অ্যাডভাইজিংটা একটু লেট হয়েছে আর ম্যাম আজকে আমার ফার্স্ট ক্লাস ম্যাম, আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে ক্লাস করতে পারিনি। মাশাআল্লাহ, লাস্ট ক্লাস আপনি এসে ফার্স্ট ক্লাস করছেন? ম্যাম আমি একটু অসুস্থ ছিলাম অনেকটা ম্যাম, যার কারণে ম্যাম কোনো ক্লাসে করতে পারিনি। আচ্ছা আইডিটা বলেন, আচ্ছা বাকিটা লিভ নিয়ে নিতে পারেন, আইডিটা বলেন। 20100 জি 6010। ফুল নেমটা বলেন। ম্যাম রিজভি আহমেদ। ওকে জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই। আইডি, আচ্ছা যাদের হচ্ছে গিয়ে প্রবলেম হয়েছে তার জাস্ট হ্যান্ড রেজ করেন, আমি এটা দেখে দিয়ে দিচ্ছি, আর কিছু করতে হবে না, কথা বলতে হবে না। ঠিক আছে, সো বাকিরা হচ্ছে লিভ নিতে পারেন যাদের কোনো প্রবলেম নাই। আর হচ্ছে গিয়ে ক্রস চেক করার জন্য প্লিজ হ্যান্ড রেজ করেন না, কারণ আমি অ্যাটেন্ডেন্স প্রপারলি নেই। আপনি বলার পর আমি একবার পার্টিসিপেন্ট লিস্টটা দেখে নিই, তো দেখে দেই, তো এখানে ভুল হওয়ার কথা না। আচ্ছা, তো যেটা বলছেন যে কারোর আর যদি কোনো প্রবলেম থাকে, স্পেশালি যেই তিনজন হ্যান্ড রেজ করছেন তিনজনেরই অ্যাটেন্ডেন্স দিয়েছে। ম্যাম আমার অন্য প্রবলেম। তিনজনেরই অ্যাটেন্ডেন্স দিয়েছে, মানে আমি কি বলবো। ম্যাম আমি গত ম্যাম, এক্সামের আগের যে দুইটা ক্লাস হয়েছিল ওইখানে ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করেছিলাম, সেকেন্ড ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওটাই করবো। হ্যাঁ মামুন বলেন। ম্যাম আমার তো ম্যাম পা ভেঙে গেছে, আমি তো হসপিটালে ছিলাম মাঝে, তো আমার তো ওই কদিন আমি ক্লাস করতে পারি নাই, আমি কি করতে পারি?